কতটা সময় অর্ক শাওয়ারের ঠান্ডা পানির নিচে বসে কাটিয়েছে ও নিজেই জানে না। শুধু বুঝতে পারছে আর একটু সময় এভাবে থাকলে ও জ্ঞান হারিয়ে ফেলবে। চোখ মেলে তাকিয়ে দেখল কেটে যাওয়া ক্ষতবিক্ষত হাত দুটো নীল হতে গেছে। অর্কর শরীরের কোথাও কোনো বোধ টের পাচ্ছিল না। কিভাবে উঠে ঘরে এসেছে, ভেজা জামা পাল্টেছে তার কিছুই ও বলতে পারবে না। সবটুকু যেন একটা ঘোরের মধ্যে করেছে। তীব্র ঠান্ডা আর ঘুমের ওষুধের প্রভাবে অর্ক আর নিজেই মাঝেই নেই। কোনো রকমে এসে বিছানায় গা এলিয়ে দিল। চোখ বন্ধ করতে টের পেল বিছানায় বেলির হাত থেকে ভেঙে পড়া কাচের চুড়িগুলো ছড়িয়ে আছে। কানে ভেসে আসলো ভালোবাসার মানুষটার আর্তচিৎকার। অর্ক, না, দোহাই লাগে এই পাপ করো না। আমি মরে যাব অর্ক, কসম করে বলছি আমি নিজেকে মেরে ফেলব। অর্ক লাফ দিয়ে উঠে বসে। পুরো শরীর ও থরথর করে কাঁপছে। বেলি ঠিক আছে তো? ও কিছু করে ফেলেনি তো? অপরাধবোধের আগুনে অর্কের দুনিয়া পুড়ছিল আর ঠিক তখনই মোবাইলের রিংটোন বেজে উঠল। অর্ক তাকিয়ে দেখে ফিরোজ কল করেছে। সেই খুনের রাগটা আবার মাথা চাড়া দিয়ে ওঠে অর্কের মাঝে। ও কল রিসিভ করতেই ওপাশ থেকে ফিরোজ বলে ওঠে, ভাই, কেমন লাগলো আজকের মুভি? আমার আর বেলির রোমাঞ্চ তো দেখলেন, দারুণ ছিল না? কুত্তার বাচ্চা, আর একবার তুই বেলির নাম মুখে নে, দেখ আমি তোর কি পরিণতি করি। ফিরোজ কুৎসিত একটা হাসি দিয়ে বলল, আহা, রাগ কেন করছেন ভাই? ঠিক আছে, বেলির নাম আমি মুখে আনবো না, কিন্তু ওর মনে যে আমার নাম লেখা আছে সেটার কি করবেন? তুই নিজের চিন্তা কর ফিরোজ। আজকের পর থেকে তোর খারাপ সময় শুরু হচ্ছে। আপনি আইন নিয়ে পড়ে একথা বলছেন ভাই? বেলি নিজে থেকে এসেছে আমার কাছে, এখানে কারো কিছু করার নাই। অর্ক দাঁতে দাঁত চেপে বলল, তোর জন্য আমি একাই যথেষ্ট। কোনো আইনের দরকার নেই আমার। এরপরে যদি আর একবার বেলির ছায়ার সামনেও দেখি তোকে, তাহলে ওইটা তোর জীবনের শেষ দিন হবে। আমি নিজের হাতে তোকে খুনও করব। অর্ক ফোনটা আছড়ে ফেলে মাটিতে। কিছু তো একটা আছে যাও বুঝতে পারছে না। অনেক বড় কোনো একটা ক্লু মিস হয়ে যাচ্ছে। কিন্তু সেটা কি? হঠাৎ অর্কের মাথায় প্রশ্নের ঝড় উঠল। ফিরোজ কেন অর্ককে কল দিয়ে বারবার বেলির কথা বলছে? কেন বেলির ছবি অর্ককে পাঠিয়েছে? কোনো কারণ ছাড়াই ও হাসপাতাল কেন পাল্টালো? তাহলে কি এসব ফিরোজের প্ল্যান ছিল? ও কি বেলিকে ট্র্যাপ করছে কোনোভাবে? অর্কের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। কি হবে যদি এইসব আসলেই ফিরোজের ষড়যন্ত্র হয়? অর্ক এত বড় ভুল কিভাবে করল? বেলি যদি নির্দোষ হয় তাহলে অর্ক ওকে কিভাবে ফেস করবে? এত সব প্রশ্নের উত্তর শুধু বেলির কাছে আছে। একমাত্র বেলিই পারে অর্কের সব সংশয় দূর করতে। কিন্তু বেলির কাছে অর্ক কোন মুখ নিয়ে যাবে? মধ্যরাতের নিস্তব্ধতা চারিদিকে। রহমান মঞ্জিলের মধ্যে নীরবতা আরো প্রকট হয়ে উঠেছে। বাড়ির বাকি সদস্যরা ঘুমিয়ে পড়েছে। লাইটগুলোর সব বন্ধ। শুধু বারান্দায় স্বল্প পাওয়ারের একটা লাইট জ্বলছে। বেলির ঘরের সামনে এসে দাঁড়ায় অর্ক নিজের সব দ্বিধাকে পায়ে ঠেলে। সত্য জানার জন্য আজ যদি বেলির ঘৃণার মুখোমুখি হতে হয় ও তাও রাজি। নিজের করা অন্যায়ের প্রায়শ্চিত্ত যদি এই দরজার সামনে জান দিয়েও করতে হয় অর্ক তাই করবে। বেলি থম ধরে বসে একটা একটা করে নিজের অনুভূতিকে হত্যার পরিকল্পনা করছিল। ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা ওর জীবনের সবচেয়ে বড় শত্রু হিসেবে প্রমাণিত হয়েছে। তাই এই অভিতারা চিহ্ন সপ্ত শব্দের সাথে আর কোনো যোগসাজশ না রাখার পণ করছিল। দরজায় কড়া নাড়ার শব্দে বেলির ঘোর কাটে। শুনতে পায় অর্কের কণ্ঠের অনুরোধ, বেলি, আমি জানি তুমি জেগে আছো, শুনতে পাচ্ছ আমার কথা। প্লিজ দরজা খোলো, আমাকে তোমার সাথে কথা বলতে দাও। অর্কের কণ্ঠের আকুতি আজ আর বেলিকে স্পর্শ করল না, বরং সবকিছু বিনা তারা চিহ্ন শো করে দেবার মতো রাগ আর তারা চিহ্ন না ওর মাঝে প্রকটভাবে জেগে উঠল। তুমি অনেক রেগে আছো আমি জানি। তোমার রাগ করা জায়েজ, আমাকে তারা চিহ্ন না করাও জায়েজ। যে শাস্তি দিতে চাও তাই মাথা পেতে নেব। শুধু দরজা খুলে দাও বেলি। তোমার পায়ে পড়ি একবার আমার সাথে কথা বলো। বেলি দরজার সামনে এসে দাঁড়ায়। নিষ্পৃহ কণ্ঠে বলে, তুমি চলে যাও এখান থেকে। আজকের পরে তোমার আর আমার মাঝে আর কিছু অবশিষ্ট নেই। যা তুমি করেছো তারপরে না কোনো কথা হবে আর না কোনো অভিযোগ শোনা হবে। আমার জন্য আজ থেকে তুমি মরে গেছো। বুকের বাঁ পাশে ওঠা তীব্র ব্যথায় অর্ক দাঁড়িয়ে থাকতে পারে না। বন্ধ দরজায় মাথা ঠেকিয়ে মাটিতেই বসে পড়ে। চারিদিকে এত বাতাস অথচ অর্ক নিঃশ্বাস নিতে পারছে না। এত ঠান্ডার মধ্যেও ও ঘামতে থাকে। আমি মরে গেছি অনেক আগেই বেলি।
শুধু নিজেকে দাফন করার আগেই তোমাকে সবচেয়ে বড় আঘাতটা দিয়ে ফেললাম। প্লিজ বেলি, একবার আমার কথা শোনো। ফিরোজের কাছে তোমার যাওয়ার ব্যাপারে একটাবার আমাকে খুলে বলো। অনেক ভালোবাসি তোমাকে। একবার ওই ভালোবাসার জন্য হলেও আমাকে শেষ সুযোগটা দাও। বেলির মাঝে যতটুকু আবেগ বাকি ছিল অর্কের মুখে ফিরোজের নাম শুনে সেটাও যেন কর্পূরের মতো উড়ে গেল। তার জায়গায় এসে ভর করল খোতারা চিহ্নবের পাহাড়। মুর্তজার রহমান অর্ক, তুমি ভালোবাসার নাম নিও না। তোমার মতো পার্শ্বতারা চিহ্ন অন্যের মুখে ভালোবাসার নাম শোভা পায় না। আর কার কাছে এসে তুমি মিনতি করছো? যাকে পরশুর মতো তারা চিহ্ন ননভি তারা চিহ্ন ননব করতে চেয়েছে তার কাছে এসে এই দুর্বল হওয়ার নাটক করছো কেন? রাস্তার মেয়েদের চাইতেও তো আমি বেশি খারাপ। তাহলে এই খারাপ মেয়েকে ভালোবাসার কথা বলছো কোন মুখে? অর্কের অবস্থা খুব নাজুক হয়ে পড়ছে। ও বুঝতে পারছে যে কোনো সময় জ্ঞান হারাতে পারে। অনেক কষ্টে আবার দরজায় নক করল। কোনো মতে বলল, আমি মনে হয় মরে যাচ্ছি, বেলি। একটু রহম করো, আমাকে তোমার কাছে একটু আসতে দাও। ফিরোজ তোমাকে ঠকাতে চাইছে, বেলি। আমাকে সব বলতে দাও। অর্কের কণ্ঠের কাতরটাও বেলিকে দুর্বল করতে পারে না। ও তারা চিহ্ন স্থূলভাবে বলল, নিজেকে আর নিচে নামিও না। আর কত নাটক করবে তুমি? যখন দেখেছ আমাকে রাগ দেখিয়ে ভোগ করতে পারোনি তখন মধ্যরাতে নতুন কোন পায়তারা করছো? অর্ক। বেলির অভিযোগ শুনে অর্ক চমকে ওঠে। অনেক বড় অন্যায় অর্ক করেছে যার শাস্তি ও মাথা পেতে নিতে রাজি আছে। কিন্তু বেলিকে ভোগ করার চিন্তা মাথায় নিয়ে এসেছে এখানে এই কোথাও ওকে শুনতে হলো। এমন অপবাদও বেলি ওকে দিতে পারল। হায় আল্লাহ! এর চেয়ে ভালো ছিল অর্কের লাতারা চিহ্নস্ব যদি বেলির সামনে আসত। বেলি এমন কিছু বলো না যার কারণে পরে পস্তাতে হবে। রাগের মাথায় আমি পাপ করেছি। কিন্তু তুমি সেটা করো না। দরজার এপাশে মাটিতে বসে পড়ে বেলি এক পাশে মাথা ঠেকিয়ে বলে, তুমি পাপ করনি, অর্ক। তুমি তারা চিহ্ন হত্যা করেছ আমার বিশ্বাসকে, আমার অনুভূতিকে। আমি তোমাকে কি ভাবতাম আর তুমি কি বের হলে? মানুষ তো দূর পাশবিকতায়, তুমি তো পশুকেও হার মানিয়েছ। ওরা তো প্রকাশ্যে হিংস্রতা করে। আর তুমি তো ভালো মানুষের মুখোশ পরে ঘুরছ। লজ্জা হওয়া উচিত তোমার। আর এ ফিরোজ তো তোমার চাইতে লাখো গুণে ভালো। ওর অনেক দোষ আছে। কিন্তু তোমার মতো তারা চিহ্ন লুটেরা একটা মানুষের সামনে ও তো শুধু সাধারণ এক মিথ্যাবাদী মাত্র। বেলির মুখে ফিরোজের নাম শুনে রাগ দেখাবার মতো অবশিষ্ট শক্তিও আর বাকি নেই অর্কের মাঝে। শেষবারের মতো ও মিনতি করে বলল, আমার খুব খারাপ লাগছে, বেলি। একবার আমাকে তোমার সামনে আসতে দাও। খারাপ লাগলেই মরে যাও আর না হয় বিষ নিয়ে এসো। আমি খেয়ে মরে বাঁচি। তবুও ভালো। তোমার মুখোমুখি হওয়ার চাইতে মরে যাওয়া অনেক সম্মানের। অর্ক আঁতকে উঠে বলে, তুমি কি জানো তুমি কি বলছো? ফিরিয়ে নাও নিজের কথা বেলি। না হলে অনেক দেরি হয়ে যাবে। অনেক দেরি হয়ে গেছে। তোমাকে চিনতে আমার অনেক দেরি হয়ে গেছে। তোমার মাঝের পরশুর দেখা পেতে আমার অনেক দেরি হয়ে গেছে। কিন্তু আর না। আজকের পরে তুমি যদি কখনো আমাকে তোমার চেহারা দেখাও, কখনো আমার সামনে এসে দাঁড়াও, কসম করে বলছি ওইটা আমার জীবনের শেষ দিন হবে। আমি বেলি তোমার চোখের সামনে নিজের জীবন দেব। অর্ক বেলির কাছ থেকে ঘৃণার বোঝা মাথায় নিয়ে ছাদে এসে বসেছে। ওর চোখের শূন্যতা দেখে যে কেউ বলবে প্রাণের আর কোনো ছোঁয়া অবশিষ্ট নেই ওই দৃষ্টিতে। শরীরের জীবিত মানুষের উষ্ণতা কিঞ্চিত বাকি থাকলেও আত্মার মৃত্যু আসলেই ঘটেছে। এখন আর চোখের পানিতে কিছু চাইবার আকুতি নেই বরং নিজেকে হারাবার হতাশা আছে। আজ অর্ক বেলিকে হারিয়ে ফেলেছে চিরতরে। তাহলে বেঁচে থাকবার প্রয়াস রেখেই বাকি লাভ। ছাদের ঠান্ডা মাটিতে অর্ক ধীরে ধীরে শুয়ে পড়ে। অনেক ঘুম আসছে ওর চোখ জুড়ে। অর্ক প্রার্থনা করতে থাকে এই ঘুম যেন ওর শেষ ঘুম হয়। অর্ক যেন মরে গিয়ে বেলিকে বাঁচিয়ে দেয় ওই অপমান থেকে যার প্রায়শ্চিত্ত ও জীবদ্দশায় আর করতে পারবে না। প্রচণ্ড পিপাসা নিয়ে ধীরে ধীরে অর্ক চোখ মেলে। সবকিছু কুয়াশাচ্ছন্ন অস্পষ্টতা থেকে কিছু সময় পরে স্পষ্ট হয় ওর দৃষ্টির সীমানায়। অনেক কষ্টে চোখ খুলে তাকিয়ে দেখে সামনে বসে আছে আয়েশা বেগম আর মোহাইমেন সাহেব। অর্কের এক হাতে স্যালাইন লাগানো, আর অন্য হাত মায়ের হাতের মুঠোয় ধরা। অর্ক দুর্বল কণ্ঠে জানতে চায়, মা, বেলি কোথায়? অর্ক মেডিসিনের প্রভাবে এখনো শুয়ে আছে। বিকেলে জ্ঞান ফেরা মাত্রই ও বেলির কথা জিজ্ঞেস করছিল। অর্কের শারীরিক দুর্বলতা এত বেশি ছিল যে চেয়েও বেশিক্ষণ চোখ খুলে রাখতে পারেনি। প্রেশার বেশি থাকায় মোহাইমেন সাহেব আরেক দফা ইঞ্জেকশন দিয়েছিলেন ছেলেকে।
এরপর থেকে অর্ক আর ওঠেনি। আয়েশা বেগম ওর সিঁড়ির কাছে বসে আছেন থম মেরে। সাজানো গোছানো একটা পরিবার তার চোখের সামনে আজ তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, অথচ কিছুই করার নেই। একদিকে ছেলের কষ্ট, অন্যদিকে বেলির সুখ। এই দুইয়ের মাঝে ভারসাম্য বজায় রাখার দু জনকেই নিজেদের মতো করে সবটা ঠিক করে নেওয়ার জন্য সময় তো কম দেননি তারা, কিন্তু লাভ কি হলো? গত 8 মাসে বারবার ছেলেকে রক্তাক্ত, বিধ্বস্ত অবস্থায় চোখের সামনে দেখাটা যে কত বড় এক শাস্তি ছিল সেটা শুধু ওপরওয়ালা জানেন। যার জন্য এইসব যাতনা তাকে প্রশ্ন করবার অধিকার থাকলেও নিজেকে আটকেছেন সম্পর্কের সম্মান আর পরিবারের ন্যূনতম ভালো থাকাকে নিশ্চিত করতে। কিন্তু দিনশেষে তার হাতে ছেলের বুকভরা কষ্টের বোঝা ছাড়া তো আর কিছুই আসেনি। মা হয়ে এই বোঝা সামলানোর শক্তি যে অবশিষ্ট নেই। সকালে উঠে অর্কের রুমে না পেয়েও আয়শা বেগম ছুটে যান বেলির ঘরে। কিন্তু বেলি ওর ঘরে নেই। সারা বাড়ি খুঁজে বেলিকে না পেয়ে আয়শা বেগমের নিঃশ্বাস আটকে আসার উপক্রম হয়। মেয়েটা গেল কই? ও তো বলেছিল সকালে উঠে তার সাথে কথা বলবে। তাহলে এখন কোথায় গেল? খারাপ কিছু হলে আসিফ আর হাসনাকে কি জবাব দেবেন উনি? আয়শা বেগম চিলেকোঠার ঘরে এসেও বেলিকে খুঁজে পান না। দুশ্চিন্তায় তার কপালে ঘাম জমতে শুরু করে। বেলির যদি কিছু হয় এবার অন্তত আয়শা বেগম অর্ককে ছেড়ে দেবেন না। গতকাল বেলির সাথে অর্কের আচরণ শুধু মা হিসেবে কেন, শাশুড়ি হিসেবেও উনি মেনে নিতে পারেননি। বেলির পক্ষে থেকে যদি ছেলের অন্যায়ের জন্য শাস্তি দেবার দরকার হয় তাহলেও আজ পিছপা হবেন না। কি করবেন বুঝতে না পেরে স্বামীকে ডাকতে গিয়ে পা বাড়িয়ে আয়েশা বেগমে আতঙ্কে দাঁড়িয়ে যান। চোখের সামনে এই দৃশ্য দেখার আগে তো মরে যাওয়া ভালো ছিল। ছাদের ঠান্ডা মাটিতে অর্ক পড়ে আছে। ওর হাতের একপাশে রক্ত জমাট বেঁধে আছে। চেহারা ফ্যাকাশে হয়ে কেমন রক্তশূন্য দেখাচ্ছে। অর্ক, মা! অর্কের ডাকে আয়েশা বেগম চমকে ওঠেন। অতীতের ঘোর থেকে বের হয়ে ছেলের দিকে তাকান। অর্ক মায়ের দিকে তাকিয়ে আবার প্রশ্ন করে, বেলি কোথায়, মা? এই নিয়ে 2 দফা জ্ঞান ফেরার পরে অর্ক এই একটাই প্রশ্ন করল। আয়েশা বেগম ওর মাথায় হাত দিয়ে দেখেন এখনো অনেক জ্বর। ছেলের কপালে জলপট্টি দিয়ে বললেন, জ্বর অনেক বেশি, একটু কিছু খেয়ে নে, তারপরে আবার মেডিসিন খেতে হবে। অর্কের দিকে না তাকিয়ে আয়েশা বেগম কথাগুলো বললেন। অসুস্থ ছেলের প্রশ্নের মুখোমুখি হতে চাইছেন না আর। মায়ের হাত ধরে অর্ক উঠে বসার চেষ্টা করে। আয়েশা বেগমের করা কোনো নিষেধ মানে না। মা, বলো না বেলি কোথায়? ওকে একবার ডেকে নিয়ে এসো আমার কাছে। ও রাগ করে আছে, মা। আমি ওর কাছে মাফ চেয়ে নেব। তবুও ওকে বলো একবার আমার কাছে আসতে। আর না হলে আমাকে ওর কাছে নিয়ে চলো। অর্ক উঠতে চাইলে আয়েশা বেগম ওকে জোর করে থামান। রেগে গিয়ে বলেন, তুই কার কাছে যাবি? কে আছে তোর জন্য? কেউ তো নেই। অর্ক, বেলি চলে গেছে। অর্ক চমকে ওঠে মায়ের কথা শুনে। হাতের ক্যানোলা টান দিয়ে খুল ফেলে। ফিনকি দিয়ে রক্ত বের হয়ে আসে, অথচ সেদিকে অর্কের কোনো খেয়াল নেই। মা, তুমি কি বলছো? বেলি কোথায় গেছে? তোমরা ওকে কেন যেতে দিয়েছ? আমাকে ডাকোনি কেন? এখন যেতে দাও আমাকে। বেলিকে আমি নিয়ে আসব। অর্কের পাগলামি কোনোভাবে থামাতে না পেরে শেষ পর্যন্ত আয়েশা বেগম ওই কাজটা করেই ফেলেন যার সুযোগ আজকের আগে অর্ক কখনো তাকে দেয়নি। জ্বর তপ্ত ছেলের গায়ে হাত তুলে যতই আফসোস হোক, এছাড়া যে আর কোনো উপায় নেই। কাকে খুঁজবি তুই? যে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায়, অর্ক। কিন্তু স্বেচ্ছায় কেউ দূরে যেতে চাইলে তাকে চাইলেও আটকানো যায় না। বেলি তোর সাথে থাকতে চায় না, অর্ক। ও কাউকে কিছু না বলে শিউলির সাথে বান্দরবন চলে গেছে। আমাদের কাউকে কিছু জানাবার প্রয়োজন মনে করেনি। আমি ওর সাথে কথা বলেছি। ও তোর কাছে আসতে চায় না, অর্ক। এবার তোর এটা মেনে নে। বেলি তোর কখনোই হবে না। এবার তো ওর জন্য এই পাগলামি বন্ধ কর। বেলি কি তোর সব? আমরা কি তোর কিছুই না? অর্ক হতবিহ্বল হয়ে আয়েশা বেগমের দিকে তাকিয়ে থাকে। ওর চোখের দৃষ্টিতে অবিশ্বাস আর অশ্রুতে আফসোস যেন হাহাকার করে ওঠে। নিজেকে নিজেই বিড়বিড় করে বলতে থাকে অর্ক, বেলি এভাবে যেতে পারে না। আমাকে এত বড় শাস্তিও দিতে পারে না। আমি অন্যায় করেছি, কিন্তু এর শাস্তি এটা হতে পারে না। গতকাল রাতে বেলির মুখনিসৃত কঠিন শব্দগুলো অর্কের কানে দামামার মতো বাজতে থাকে। কি হবে যদি আসলেই বেলি এমনটা করে দেখায়? যদি কখনো ওর সামনে না আসে? যদি ওকে আরেকবার সুযোগ না দেয়? অর্ক আয়েশা বেগমের হাত দুটো ধরে বাচ্চাদের মতো মিনতি করে বলে, মা, তুমি একবার বেলিকে ফোন করো। আমি কল করলে ও কথা বলবে না।
মা। বেলি অনেক রাগ করে আছে। তুমি একবার ওকে বলো চলে আসতে। আমি ওর কাছে মাফ চাইব। ওকে বলো আমি মরে যাচ্ছি, মা। এভাবে বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব না। তুমি একবার ওকে কল করো, মা। প্লিজ আমার কথা শোনো। অর্কের অবস্থা দেখে আয়শা বেগম কান্না করে দেন। মা হয়েও কিছু করতে পারছেন না ছেলের সুখের জন্য। একটু স্বস্তি এনে দিতে পারছেন না ছেলেকে। এই ব্যর্থতা, এই গ্লানির শেষ কোথায়? এমন করিস না, অর্ক। নিজেকে আর কষ্ট দিস না। আমাদেরকে এভাবে শাস্তি দিস না জাদু আমার। আর কষ্ট দেব না। আর কিছু চাইব না। শুধু বেলিকে একবার আমার কাছে আসতে বলো। ওকে বলো আমি কত কষ্ট পাচ্ছি। বেলি দৌড়ে আসবে, মা। আমি চিনি ওকে। ও রাগ করতে পারে, অভিযোগ করতে পারে, কিন্তু আমার কিছু হয়েছে এটা শুনতে পারবে না। তুমি মিলিয়ে নিও আমার কথা। আয়শা বেগম শত চেষ্টা করেও অর্ককে শান্ত করতে পারেন না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে বেলিকে ফোন দেন। কয়েকবার টানা রিং হবার পরে বেলি ফোন রিসিভ করে। মৃদু স্বরে বলে, বড় মা, কিছু বলবে? এতবার কল করার পরে রিসিভ করলি, বেলি। এত পর করে দিলি বড় মাকে। অর্ক মায়ের হাত থেকে ফোন নিয়ে স্পিকারে দেয়। চুপ করে শুনতে থাকে ওপাশ থেকে বলা বেলির কথা। আমরা কিছুক্ষণ আগেই এসে পৌঁছেছি। আমি হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নিচ্ছিলাম। কোনো দরকার ছিল, বড় মা? আয়শা বেগম বেলির কণ্ঠের নিষ্পৃশ্যতা বুঝতে পেরে ম্লান হেসে বললেন, তোর আর আমার সম্পর্কটা এভাবে দরকার নির্ভর হয়ে যাবে সেটাই তো বুঝতে পারিনি। আমি এটা বোঝাতে চাইনি। আসলে মাথা ব্যথা করছে খুব। কিছুক্ষণ ঘুমালে ভালো হতো। খুব জরুরি কিছু না হলে আমি পরে কথা বলি তোমার সাথে। আয়শা বেগম অর্কের চেহারার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলেন। তারপরেও শেষ কিছুর ভরসায় বললেন, অর্ক অনেক অসুস্থ, বেলি। ওর অবস্থা ভালো না। তুই কি একবার আসবি? বেলি কিছুক্ষণ চুপ থেকে বলল, সরি, বড় মা। তোমার কথা রাখতে পারছি না। যদি কেউ অসুস্থ হয়ে থাকে তাকে ডাক্তার দেখাও। আমার কাছে তো কোনো মেডিসিন নেই। ওর রোগ সারাবার দায়িত্ব আমার। বেলির কথা শুনে চমকে ওঠেন আয়শা বেগম। এভাবেও বলতে পারল বেলি? এতটা কঠিন হৃদয় তো বেলির ছিল না কখনো। ছেলের দিকে তাকিয়ে আয়শা বেগম আরেকবার চেষ্টা করলেন। আমার কথা শোন, বেলি। রাগ করে সব সমস্যার সমাধান হয় না। রাগ, অভিমান করার মতো আর কিছু অবশিষ্ট নেই। একটা অনুরোধ করছি, প্লিজ, আজকের পরে অর্কের মা হয়ে আমাকে কখনো কিছু বলতে এসো না। তুমি আমার বড় মা আছো। বড় মা হয়েই থাকো। তোমার আর আমার মাঝে অর্ককে আনলে আমাকে তুমি হারিয়ে ফেলবে। অর্কের শরীর কাঁপছিল আবার। ও কোনো মতে বলল, বেলি, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। শাস্তি দেওয়ার জন্য হলেও না হয় ফিরে এসো। তোমার বেঁচে থাকা না থাকা আমার জন্য আর কোনো মানে রাখে না। আমাকে তুমি কখনো পাবে এটা ভুলে যাও, অর্ক। বেলি বেঁচে থাকতে তোমার কাছে ফিরবে না। তুমি মরে গেলেও না। চূড়ান্ত কঠিন কথাগুলো বলে বেলি কল কেটে দিল। ঘুণাক্ষরেও জানতে পারল না ওর বলা শব্দের বান মৃদু জন মানুষের হৃদয়কে ক্ষত বিক্ষত করল, যারা ওকে সবচেয়ে বেশি ভালোবাসত, যাদের কাছে ওর খুশির মূল সবচেয়ে বেশি ছিল। অর্ক ফোন রেখে আয়শা বেগমের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। তীব্র জ্বর নাকি প্রচণ্ড কষ্টে কে জানে, কিন্তু অর্ক হাত পা গুটিয়ে মায়ের আঁচলটা শক্ত করে ধরে রাখল। ওর চোখ থেকে বেয়ে পড়া তপ্ত জলধারা আজ মায়ের বুকে জ্বলন্ত লাভার মতো দহন সৃষ্টি করছে। অর্ক আয়শা বেগমের হাত নিয়ে নিজের মাথায় রাখে। কাঁপতে কাঁপতে বলে, ছোটবেলায় আমি রাতে ভয় পেলে তুমি মাথায় হাত বুলিয়ে দিতে। মনে আছে, মা? আমার ভয় দূর করতে তুমি সুর করে ঘুমপাড়ানি গান গাইতে। কান্নাবিধুর কণ্ঠে আয়শা বেগম জবাব দেন, হ্যাঁ, মনে আছে। তুই বলতি আমার গান শুনলে তোর সব ভয় পালিয়ে যায়। তুই শান্তিতে ঘুমাতে পারিস। আজকের মতো ভয় আর কখনো পাইনি, মা। তোমার ছেলে আজকে জীবনের সবচেয়ে বড় ভয় পাচ্ছে। তুমি ছোটবেলার মতো আমার মাথায় হাত বুলিয়ে গান গাও। আমাকে ঘুম পাড়িয়ে দাও, মা। জেগে থাকা অনেক কষ্টের। বেঁচে থাকার চাইতে বড় ভয়, ভয়ানক কষ্ট আর কিছু নেই, মা। আয়শা বেগম ফুপিয়ে ওঠেন ছেলের কথা শুনে। আস্তে আস্তে ওর মাথায় হাত বুলিয়ে দেন আর গান গাইতে থাকেন। কোন মায়ের কণ্ঠে এর চাইতে কষ্টের সুর বোধ হয়ে আর কিছু হতে পারে না। অর্ক মায়ের আঁচলে মুখ লুকিয়ে রাখে। এই পরাজয়, এই গ্লানি কাউকে দেখানো যায় না, নিজে সহ্য করা যায় না। অনুভূতির অবগুণ্ঠনে আজকে অর্ক নিজের সব আবেগ আর আকুতিকে লুকানোর চেষ্টা করছে। জীবনের জন্য ভালোবাসা আজকে গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলল অর্কের মৃত্যু বিলাসের কাছে। 5 দিন হয়ে গেছে বেলির শিউলিদের সাথে বান্দরবন আসার।
এই কটা দিন শিউলি নতুন বাসায় সব গোছকাজ করতে যেয়ে খুব ব্যস্ত ছিল। পাহাড়ি এলাকা হওয়ায় আধুনিক সুযোগ সুবিধা আসলেই কম এখানে। সাথে আবার শাশুড়ি আম্মা এসেছেন। একদিকে বয়স্ক মানুষ আর অন্যদিকে রয়েছে শিউলির ছোট বাচ্চা। সবকিছু মিলিয়ে বেলির দিকে মনোযোগ দেওয়ার মতো সুযোগ পায়নি ও। বোনের মনমরা অবস্থা দেখেছে কিন্তু শাশুড়ির সামনে নিজের পরিবারের সম্মানহানি হোক এমন কোনো বিষয় আসতে দিতে চায়নি। তাই সময় আর সুযোগের অপেক্ষায় ছিল শিউলি। আজকে বিকেলে ওয়াকিল ওর মা আর মেয়েকে নিয়ে বাইরে যাওয়ার শিউলির সুযোগটা পেয়ে গেল। একটা ব্যাপার শিউলি খেয়াল করেছে, এখানে আসার পর থেকে বেলি একদম চুপচাপ আছে। যতটুকু সময় বাইরে থাকে শিউলির মেয়ের সাথে কাটায়। বাকি সময় পুরোটাই ঘরের মধ্যে বসে দরজা বন্ধ করে কাটায়। ঠিকমতো খাবারটুকু পর্যন্ত খায় না। প্রথমে শিউলি ভেবেছিল বাবার অসুস্থতা, পরিবারের সবার রাগ ক্ষোভের জন্য বেলি এমন করছে। কিন্তু আজ সকালে বড়মাকে ফোন দিয়ে কথা বলার সময় শিউলির কেন যেন সব স্বাভাবিক মনে হয়নি। কিছু তো একটা আছে। বড়মা কেমন শীতল কণ্ঠে কথা বলেছেন ওর সাথে। এমন তো হওয়ার কথা না। শিউলি চা বানিয়ে বেলির ঘরে এসে দেখে ও জানালার পাশে মনমরা হয়ে বসে আছে। বোনের হাতে চায়ের কাপ দিয়ে শিউলি বলল, "কিরে এমন চুপ করে বসে কি ভাবছিস? সব ঠিক আছে তো?" বেলি ম্লান একটা হাসি দিয়ে বলল, "এমনি বসে আছি, আপাই। তুলি কখন আসবে? ওকে ছাড়া একা লাগে। ওয়াকিল নিয়ে গেছে ওকে সাথে করে। তুই আমার কথার জবাব দিসনি, বেলি। সব ঠিক আছে। অর্কের সাথে তোর কোনো ঝামেলা হয়নি তো?" বেলি জবাব দেয় না দেখে শিউলি বোনের হাত ধরে বলল, "দেখ, শুধু তোর মানসিক অবস্থার কথা চিন্তা করে আমি তোকে আমার সাথে নিয়ে এসেছি। মায়ের কাছ থেকেও পারমিশন নেইনি। এখন আমার কাছে কিছু লুকাবি না। আম্মাকে নিয়ে ওয়াকিল বাইরে গেছে। তুই আমাকে সব খুলে বল। কি হয়েছে তোর? আর কোনো অশান্তি ভালো লাগে না? অর্ক তোকে ফোন করেছে।" অর্কের নাম শুনে বেলির শরীর কেঁপে ওঠে। ও বোনকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। আপাই, অর্ক আমাকে ভালোবাসে না। ও আমাকে কখনো ভালোবাসেনি। আমি ওর জন্য শুধু একটা জেদ ছিলাম, আপাই। যাকে মন মতো পেলে খুশি আর না পেলে আছড়ে ভেঙে ফেলায় যায়। বেলিকে এভাবে কান্না করতে দেখে শিউলি ভয়ে আঁতকে ওঠে। তাহলে কি বেলি অর্কের সাথে ঝগড়া করে এখানে এসেছে? হায় আল্লাহ, এ কোনো অনর্থ আবার হয়ে গেল। আমাকে খুলে বল সবটা। অর্কের সাথে তোর কি হয়েছে? ও তোকে কি বলেছে? বেলি ফুপিয়ে উঠে বলে, ও আমাকে ঘৃণা করে। আমাকে ভালোবাসার ভনিতা করেছে ও। তা না হলে এভাবে অপমান করতে পারতো না। শিউলি অধৈর্য হয়ে বলে, তুই আমাকে সব খুলে বলবি নাকি আমি অর্ককে ফোন দেব? শিউলির হাত খামচে ধরে বেলি জেদের সাথে বলে, খবরদার তুমি ওকে কিছু বলবে না। তাহলে যেদিকে দু চোখ যায় আমি চলে যাব। ভালো বোন আমার, প্লিজ আপাইয়ের কথা রাখো। তোদের মধ্যে কেন ঝামেলা হয়েছে এটা বল। অর্ক এমন না যেমনটা তুই ভাবছিস, বলছিস। তোর কোথাও ভুল হচ্ছে। ভুল তো আমার হয়েছে। ওকে আমি অন্ধের মতো বিশ্বাস করেছি, এটাই আমার ভুল ছিল। আমি ফিরোজকে বলেছিলাম পুরো পৃথিবী বিপক্ষে থাকলেও অর্ক আমার সাথে থাকবে। ও কখনো আমাকে অবিশ্বাস করবে না। কিন্তু অর্কই সবচেয়ে বাজেভাবে আমাকে, আমার বিশ্বাসকে হারিয়ে দিল। ফিরোজ, তুই ওকে কোথায় পেয়েছিস? বেলি, তোর সাথে কি ফিরোজের যোগাযোগ আছে? শিউলির কণ্ঠের দুশ্চিন্তার ছাপ। বেলি মাথা নিচু করে বলে, আমি ফিরোজের সাথে দেখে করতে গিয়েছিলাম, আপাই। কি? তুই কি বললি? অবিশ্বাস ভরা চোখে নিয়ে শিউলি বোনের দিকে তাকায়। আমার পুরো কথা শুনে তারপর কথা বলো। এভাবে সবাই মিলে আমাকে নোংরা রাস্তার মেয়ের মতো ট্রিট করো না। এত সহজেই আমাকে জাজ করো না। অনেক কষ্টে শিউলি নিজের ক্রোধ সম্বরণ করে। এখন রেগে গিয়ে কোনো ভুল করা যাবে না। তা না হলে সব শেষ হয়ে যাবে। শিউলি উঠে যে ঘরের দরজা বন্ধ করল। স্বামীকে ফোন দিয়ে বলল যেন 1-1.5 ঘন্টার আগে বাসায় না আসে। তারপর এসে বেলির মুখোমুখি হলো। এবার খুললে বল, সবটা খুললে বলবি। না হলে আজকের পর থেকে তুই বাকি সবার মতো তোর আপাইকেও হারিয়ে ফেলবি। বোনের কথা শুনে বেলি কান্না করে কিছুক্ষণ। তারপর চোখ মুছে বলল, আমার অনেক দোষ আছে। আমি স্বীকার করছি সেটা। কিন্তু আমি নিজের সব ভুল শুধরে অর্কের কাছে ফিরতে চেয়েছিলাম, আপাই। ফিরোজের ধোঁকার জন্য সবাই কষ্ট পাক, অর্ক আমাকে ভুল বুঝুক তা আমি চাইনি। অর্ককে ঘিরে আমার সুখ, আনন্দ, স্বাচ্ছন্দ্য সব সাজিয়েছিলাম। শুধু ভালোবাসার উপলব্ধি আসতে একটু দেরি হয়ে গেছে। কিন্তু সেদিন যখন ওকে রক্তাক্ত অবস্থায় দেখলাম,
আমার দম আটকে এসেছিল। এমন লাগছিল কেউ আমাকে জীবন্ত কবর দিয়ে দিচ্ছে। হারানোর দোরগোড়ায় এসে ওর জন্য আমার ভালোবাসার গভীরতা বুঝতে পেরেছি। কিন্তু আমি ফিরোজকে কিভাবে মাফ করতাম? ওর জন্য অর্কের রক্ত ঝরেছে, বাবার এই অবস্থা হয়েছে। ফিরোজ এটা ভেবে আনন্দ পাচ্ছিল যে আমি ওকে এখনো ভালোবাসি। কিন্তু এর চেয়ে বড় মিথ্যা তো আর কিছু নেই। এটা আমি কিভাবে হতে দিতাম? ফিরোজের সাথে তোর যোগাযোগ কিভাবে হয়েছে? কতদিন থেকে চলছে এসব? মিতুল আমার আর অর্কের সম্পর্কে ফিরোজকে সব বলেছে। আমাদের মাঝে এখনো ওইরকম স্বাভাবিক সম্পর্ক নেই, এটা জানার পর থেকেই ফিরোজ আমাকে ডিস্টার্ব করা শুরু করে ফোনে। আমি ওর নাম্বার সব ব্লক করে দিয়েছিলাম। সেই রাগে ও ওই ছবিগুলো কলেজের সবাইকে দেখায়, মেসেজ করে। রাগে শিউলির মনে হচ্ছিল ফিরোজকে পারলে এখনই খুন করে। ও দাঁত চেপে বলল, তুই আমাদের কাউকে কিছু জানাসনি কেন? বাসার সবাই না হয় বাবাকে নিয়ে ব্যস্ত ছিল। তুই ওরকে তো অন্তত সত্যিটা বলতে পারতি। আমি চেয়েছিলাম ফিরোজকে নিজে ফেস করতে। ওর জন্য আমার মনে আর কিছু নেই, এটা ওকে নিজের মুখে জানাতে। অর্ককে ও যে অপমান করেছে সেটার জবাব ওর মুখে ওপর দিতে। তাহলে এসব হলো কি করে? বেলি সেদিন ফিরোজের সাথে দেখা করতে যাওয়ার পর কি হয়েছে সেটা বলতে শুরু করলো। ফিরোজ আমাকে জানায় ও হেলথকেয়ার হাসপাতালের আছে। আমি যেন সেখানে যেয়ে দেখা করি। অর্ক ওকে আহত করার পর নাকি ওর অবস্থা খুব নাজুক হয়ে যায়। আমি সকালে উঠে একাই কলেজে চলে যাই। অর্কের অস্থিরতা খুব করে টের পাচ্ছিলাম। ও আমাকে কিছু খুলে না বললেও আমি বুঝতে পারছিলাম এসব আমাকে ঘিরেই হচ্ছে। তাই ওর অপেক্ষা না করে একা একা কলেজে চলে যাই। দুপুরে ক্লাস শেষ করে আমি হাসপাতালের যাই। না খেয়ে থাকার জন্য আমার মাথা ঘুরাচ্ছিল। হাসপাতালের যে ফিরোজের মুখোমুখি হওয়ার আগে থেকেই খারাপ লাগছিল। ওইখানে যাওয়ার পর আরো খারাপ লাগতে থাকে। আমাকে দেখে ফিরোজ এগিয়ে আসে। বেলি, তুমি এসেছো। আমি জানতাম তুমি আসবে। আমাকে ছেড়ে তুমি থাকতেই পারবে না। আমাকে তো আসতেই হতো। না হলে তোমার ভুলগুলোর শোধবোধ হতো না। কিসের ভুল? কোন ভুলের কথা বলছো তুমি? দেখো, আমার কথা শোনো। আমাদের মধ্যে যা কিছু সমস্যা হয়েছে এসব কিছুর জন্য অর্ক দায়ী। তুমি ওকে ফেলে আমার কাছে চলে আসো, যান। ফিরোজ বেলিকে ধরতে আসে কিন্তু মাঝপথে থেমে যায় গালে চড় খেয়ে। অবাক হয়ে বলে, তুমি আমাকে মারলে, বেলি? আমাকে আঘাত করতে পারলে তুমি, যান। খবরদার, ধোঁকাবাজ। তোমার ওই নোংরা মুখে যদি আরেকবার আমার অথবা অর্কের নাম নিয়েছ তাহলে তোমার মুখ ভেঙে দেব আমি। অসভ্য, জানোয়ার। যার সম্পর্কে তুমি বাজে কথা বলছো তার নখের যোগ্যতাও তোমার নেই। আরে তুমি তো নর্দমার উইকেট, যাকে আমি ভালোবাসার ভুল করেছিলাম আর এর মাসুল আমার পরিবার দিচ্ছে। অর্কের লেখা চিঠি তুমি আমাকে নিজের বলে দিয়েছ। অস্বীকার করতে পারবে সেটা? ক্ষোভ আর ক্রোধে বেলির চোখ দিয়ে যেন আগুন জ্বলছে। বেলি, আমি তোমাকে অনেক ভালোবাসি। যা করেছি তোমাকে পাওয়ার জন্য করেছি। এখানেই তো তুমি হেরে গেছো, ফিরোজ। তুমি আমাকে জড়বস্তুর মতো পেতে চেয়েছ। আমার এই ইচ্ছার অনিচ্ছার তোয়াক্কা না করে শুধু নিজেরটা ভেবেছ। আমাকে পাওয়ার জেদ তোমাকে মানুষ থেকে পশু বানিয়ে দিয়েছে। কিন্তু অর্ক আমাকে পাওয়ার চিন্তা তো করেনি। ওর ভালোবাসা আমাকে শুধু দিয়েছে। আমার সম্মান, স্বাধীনতা, স্বপ্ন সবকিছু পূর্ণতা পেয়েছে অর্কের কাছে। আমি ওই কাছে ছিলাম। চাইলেই ও আমার অপর নিজের অধিকার খাটাতে পারত। সেই অধিকার ওর ছিল। কিন্তু ও সেটা করেনি। বরং আমার মর্জিকে মর্যাদা দিয়েছে। আর তুমি কি করেছ? সরল মনে আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। নিজেকে তোমার আমানত ভেবে তোমার হতে চেয়েছিলাম। আমি কি জানতাম যাকে মনের ঘরে জায়গা দিয়েছি সে আমাকে মরণ যন্ত্রণা দেবে। আমার সম্মানের জানাজা তুমি ভরা বাজারে তুলবে। বেলি, আমার জান, কথা শোনো। তুমি আমাকে ভুল ভাবছো। আমি তোমাকে পাওয়ার জন্য এসব করেছি। এটা আমার ভালোবাসা যে আমি তোমাকে আর কারোর সাথে দেখতে পারছি না। ফিরোজ কাছে এসে বেলিকে আবার ধরতে চায়। কিন্তু বেলি ওকে থামিয়ে দেয়। প্রচণ্ড মাথা ঘুরাচ্ছে বেলির। চোখের সামনে সব দুলছে। কোথাও নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে বলে, আমার কাছে আসবে না, ফিরোজ। তোমার ওই নোংরা হাত দিয়ে আমাকে স্পর্শ করবে না। আজকের পর থেকে বেলি শুধু অর্কের। আমার শরীর, মন সব শুধু অর্কের আমানত। আমি ওকে ভালোবাসি। শুনতে পাচ্ছ তুমি? আমি শুধু অর্ককে ভালোবাসি। বেলির চোখের সামনে যেন অন্ধকার একটা পর্দা নেমে আসলো। শুধু মনে হলো ওর শরীরটা মাটিতে লুটিয়ে পড়ছে। তারপর তারপর কি হয়েছে আমি জানি না, আপাই। যখন আমার জ্ঞান ফেরে আমি নিজেকে হাসপাতালের বেডে পাই।
হাতে স্যালাইন লাগানো ছিল। আমি নাকি ঘন্টা খানেক অজ্ঞান ছিলাম প্রেশার লো থাকার কারণে। ওখানে আর কেউ ছিল? তারপর কি হলো? তুই ওরকে ফোন দিসনি কেন? আমার ফোনে চার্জ না থাকায় ফোন বন্ধ ছিল। আমি ফিরে আসতে চাইলে ফিরোজ আমাকে আটকায়। ও আমার কাছে মাফ চাইতে শুরু করে। বেলি, তুমি আমাকে মাফ করে দাও। তোমাকে পাবার আশায় যা করেছি ভুল করেছি। তুমি যে মন থেকে আর আমাকে চাও না এটা মানতে কষ্ট হলেও আমি তোমার সুখের জন্য আমার ভালোবাসার দাবি তুলে নিলাম। তুমি সুখে আছো এটা ভেবে আমি ভালো থাকব। আমাকে তুমি মাফ করে দাও। প্লিজ, বেলি, আমাকে ঘৃণা করো না। তোমার ঘৃণা নিয়ে আমি বাঁচতে পারবো না। আমি তোমার পায়ে পড়ি। ফিরোজ এগিয়ে এসে বেলির পা ধরতে চায়। কিন্তু বেলি ওকে থামিয়ে দিয়ে বলে, তুমি যদি আসলেই নিজের ভুল বুঝে থাকো তাহলে এটা তোমার জন্যই ভালো হবে, ফিরোজ। আমি শুধু অর্কের স্ত্রী আর এটাই আমার পরিচয়। আমার মনের সব অনুভূতির একক দাবিদার শুধু আমার স্বামী, আর কেউ না। অর্ক ভাই অনেক লাকি। উনি তোমাকে শেষ পর্যন্ত জয় করেই নিল। আমি অনেক লাকি। ওর অর্জনের ভাগিদার হতে পেরেছি, এর চাইতে বড় সৌভাগ্যের অর্জন আর কিছু হতে পারে না। বেলি বেড থেকে উঠে ওর ব্যাগটা তুলে নিয়ে রুম থেকে বের হয়ে যেতে থাকে। পেছনে থেকে ফিরোজ ডেকে উঠে বলল, বেলি, একটা অনুরোধ রাখবে। এটাই শেষ অনুরোধ। এরপরে আর কিছু চাইব না। জিজ্ঞাসু দৃষ্টিতে বেলি ফিরোজের দিকে তাকায়। যদি কখনো জীবনে বন্ধুর প্রয়োজনীয়তা ফিল করো আমাকে মনে করবে, প্লিজ। থ্যাঙ্কস, ফিরোজ। কিন্তু সেটার প্রয়োজন পড়বে না। অর্ক শুধু স্বামী হয়ে না বরং বন্ধু হয়েও আমার পাশে থাকবে। সরি ফর এভরিথিং, বেলি, অ্যান্ড অল দ্য বেস্ট। ফিরোজ হেসে বেলির দিকে হাত বাড়িয়ে দেয়। বেলি সংকোচ অনুভব করলেও শেষ পর্যন্ত ফিরোজের হাতটা ধরে। নতুন এক সূচনার আগে ও খারাপ সব কিছুকে মিটিয়ে দিতে চায় আজ। বেলি মৃদু হেসে বলল, সেইম টু ইউ, বেলি। তীক্ষ্ণ চিৎকার শুনে বেলি ছিটকে সরে দাঁড়ায়। তাকিয়ে দেখে দরজায় অর্ক দাঁড়িয়ে আছে। ওর চেহারায় রাগের তীব্রতা দেখে বেলির পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। তুই এটা কি করলি, বেলি? তোকে ওইভাবে ফিরোজের সাথে দেখাটা অর্কের জন্য কতটা কষ্টের, কতটা অপমানের ছিল ধারণা আছে তোর? বোনের কথা শুনে বেলি কিছুটা রেগেই বলে, তোমরা সবাই সবসময় শুধু অর্কের কথা ভাবো। ওর ভালো লাগা, খারাপ লাগার কথা বলো। কিন্তু আমার কথা তো কেউ বুঝতে চাও না। এটা কেন, হাঁপাই? আমি কি তোমাদের কেউ না? তুই জানিস তুই আসলে কি করেছিস? কোনো ধারণা আছে তোর? আর ও যা করেছে তা ঠিক ছিল। আমাকে যে বাজে কথাগুলো বলেছিল সেটা ঠিক ছিল। আমার সাথে যে পশুর মতো আচরণ করতে চেয়েছে সেটা ঠিক ছিল। বেলিকে কান্নায় ভেঙে পড়তে দেখে শিউলি ওকে জড়িয়ে ধরে বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, অর্ক তোকে কি বলেছে, কতটা খারাপ ব্যবহার করেছে সেটার হিসাব পরে। একবার ভেবে দেখ ওর জায়গায় তুই থাকলে কি করতি? অর্কের হাতে আরেকজনের হাত দেখলে তোর কেমন লাগতো? অর্কের জীবনে তোর জায়গায় আর একজনের উপস্থিতি তুই স্বাভাবিকভাবে মেনে নিতে পারতি? ওর অন্ধকার অতীতের ছায়াকে নিজের বর্তমানে দেখতে কি বুক কাঁপতো না তোর? সত্যি করে বল। শিউলির কথাগুলো বেলির মস্তিষ্কে যেন প্রস্তরের মতো আঘাত করল। ও তো কখনো এভাবে ভেবে দেখেনি। অর্কের খারাপ লাগার কথা ওর মাথায় আসেনি। বেলি তো শুধু নিজের কষ্ট আর অপমানের হিসাব গুনছিল। অর্কের গ্লানির কথা, ওর অসম্মানের কথা বেলি কেন মাথায় আনল না? কিন্তু কোথাও না কোথাও অভিযোগ যেন মাথাচাড়া দিয়ে ওঠে। বেলি অভিমান ভরা কণ্ঠে বলল, তাই বলে ও আমাকে এভাবে অপমান করতে পারে না? আমার কথা না শুনে ও একতরফা সিদ্ধান্ত নিতে পারে না, আপাই? শিউলি বোনের কপালে চুমু খেয়ে বলল, তুই কষ্ট পেয়েছিস জানি। বুঝতে পারি অর্কের চোখের অবিশ্বাস দেখে তোর কেমন লেগেছে। কিন্তু একদিনের করা ভুল এতদিনের করা ভালো কিছুকে মুছে দিতে পারে না। যে মানুষটা পাহাড়ের মতো অটল থেকে তোকে সামলেছে তার একদিনের পাষাণ মূর্তি বাকি সব নিঃস্বার্থ অবদানকে মিথ্যে করে দিতে পারে না, বেলি। যা কিছু ভুল হয়েছে সেটাকে অনর্থ হতে দিস না। অভিযোগ করার অধিকার তোর আছে। কিন্তু যাকে অপরাধী ভাবছিস তার জায়গায় একবার নিজেকে রেখে দেখ। তখন বুঝবি যে আগলে রাখতে পারে সে কতটা কষ্ট পেলে আঘাত করে। শিউলি মোবাইল হাতে নিয়ে আয়শা বেগমকে বেশ কয়েকবার কল করে। কিন্তু ওপাশ থেকে একবারও সাড়া পায় না। কেউ ফোন রিসিভ করে না। জামা কাপড় গুছিয়ে নে, আমরা কালকেই বাসায় যাব। আর কোনো কথা না বলে শিউলি ঘর থেকে বের হয়ে যায়। অন্যদিকে বেলি ভাবতে থাকে বড়মার বলা সেদিনের কথাগুলো। অর্ক খুব অসুস্থ। তুই কি একবার আসবি, বেলি?
আয়েশা বেগমকে বলা বেলির নিষ্ঠুর জবাব যেন ওকেই লজ্জায় মাটিতে মিশিয়ে দিল। সেই সাথে জেগে উঠল আরেকজনের জন্য দুশ্চিন্তার পাহাড়। বাসা থেকে আর কেউ ফোন করেনি। অর্ক ঠিক আছে তো? রহমান মঞ্জিলে আজ শুধু বিষাদের গুঞ্জন। চারিদিকে শুধু শূন্যতার আনাগোনা। ড্রয়িং রুমে সবাই থমথমে মুখ নিয়ে বসে আছে। অর্ক এসে আব্দুর রহমানের পা ধরে সালাম করল। তুমি আমারে মাফ কইরা দাও দাদু ভাই। আমি তোমার জন্য কিছু করতে পারিনি। বৃদ্ধ মানুষটাকে অর্ক বুকে জড়িয়ে ধরে বলল, দাদা যান, তুমি আমার জন্য সবচেয়ে ভালোটাই করেছ। আমি নিজ দোষেই সব হারিয়েছি। এই দায় আমার। অর্ক লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমাকে আমি যা বলেছি তার যেন নড়চড় না হয়। ভুলে যেও না তুমি কি ওয়াদা করেছ আমার সাথে। আব্দুর রহমান অর্কের কপালে চুমু দিয়ে বললেন, আমি বাইচা থাকতে তোমার আমানতের খেয়ানত হইব না। ওয়াদা করলাম। অর্ক একটা ম্লান হাসি দিয়ে আয়েশা বেগমের কাছে এসে দাঁড়ায়। মায়ের হাত দুটো ধরে চুমু দেয়। কষ্ট আড়াল করে আদুরে কণ্ঠে বলল, মা, কিছু বলবে না?